Hello viewers, welcome to my channel Chemistry Live. অনলাইন ভিত্তিক কেমিস্ট্রি ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিনিয়ত আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর কেমিস্ট্রি বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তারই ধারাবাহিকতায় আমি আজকে নতুন একটা কন্টেন্ট নিয়ে আসলাম। আমাদের কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি আজকে পার্ট 2 আলোচনা করব। অর্থাৎ পরিবেশ রসায়নকে আমি বিভিন্ন অংশে ভাগ করলাম। তার মধ্যে প্রথম অংশ আমি এর আগে আমার চ্যানেলে দিয়েছি। আজকে আমি আরেকটা নতুন অংশ নিয়ে আসলাম, অর্থাৎ যেটা আপনারা সবাই দেখবেন এটা আশা করি। এছাড়া আপনাদের যদি কেমিস্ট্রি আবার সাবজেক্ট রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাকে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আমাদের লেসন শুরু করি। শিক্ষার্থীরা, আমি আজকে যেটা আলোচনা করতে যাচ্ছি সেটার একটু পরিচয় দিয়ে দিই বা পাঠ পরিচিতি। মূলত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কেমিস্ট্রি সেকেন্ড পেপার আর প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশ রসায়ন, এবং পরিবেশ রসায়নের বিশেষ পার্ট হলো গ্যাসের সূত্র। তো গ্যাসের সূত্রের বিভিন্ন অংশ বা অনেকগুলো গ্যাসের সূত্র রয়েছে। তার মধ্যে আজকে এই কন্টেন্টে আমি দুইটা সূত্র নিয়ে আলোচনা করব। এক, বয়েলের সূত্র, দুই, চার্লসের সূত্র। এবং এই সূত্রগুলোর সম্পূর্ণ বিষয়টা আজকে নিয়ে আসার চেষ্টা করব, এবং এই সূত্র সম্পর্কিত অর্থাৎ বয়েল এবং চার্লসের সূত্র সম্পর্কিত কিছু ম্যাথমেটিক্যাল টার্মও আলোচনা করব। এখন এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো তোমরা একটু দেখবে এবং আমি তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক দিব। তোমরা যদি মনে করো এটা খুব বেশি দরকার, আপনারা বাসায় একটু প্র্যাকটিস করবেন, তাহলে আমাদের বয়েল এবং চার্লসের সূত্রে গাণিতিক সমস্যা যে সমাধান সেটা আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা আজকের যে মূল আলোচনা আমরা সেটাতে চলে যাব। তো শিক্ষার্থীরা, আপনারা নিয়মিতভাবে আমার এই ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের সুবিধার্থে আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শিক্ষার্থীরা, আমরা আলোচনা শুরুতে প্রথমে জানবো গ্যাস কি এবং তাদের বৈশিষ্ট্যসমূহ কি হয়। অনেকেই হয়তো মনে করতে পারেন আমাদের তো এটা দরকার নেই, কিন্তু আমি বলি অনেক সময় আমরা যখন যে কোনো একটা জায়গাতে বাইবে যে অনেক সময় গ্যাস কি বললেও কিন্তু আমরা পারি না। সুতরাং প্রত্যেকটা বিষয়কে আপনাকে সম্পূর্ণভাবে ধারণা দেওয়ার জন্য মূলত আমার এখানে এই কনসেপ্টটা নিয়ে আসা। যেমন আমি এখানে লিখলাম গ্যাস কি। তো আমরা যেটা জানি, সাধারণ তাপমাত্রায় যেসব পদার্থ বায়বীয় অবস্থায় থাকে এবং যাদের আয়তন বা আকৃতির কোনো নির্দিষ্টতা থাকে না তাদেরকে আমরা গ্যাস বলি। তবে এটি পদার্থের একটি ত্রিমাত্রিক অবস্থা হিসেবে গণ্য করা হয়। এছাড়াও এটি পদার্থের একটা ভৌত অবস্থা মাত্র, কারণ চাপ বাড়িয়ে কিংবা কমিয়ে একে তরল কিংবা কঠিনে পরিণত করা যায়। তারপরে গ্যাসের যে বৈশিষ্ট্যগুলো হয়, যেমন গ্যাসের ঘনত্ব কম হয়, পেষণ মাত্রাটা খুব বেশি হয়, তারপর হলো গ্যাসের সম্প্রসারণশীলতাটা অনেক বেশি হয়, গ্যাসের ব্যাপন ক্ষমতাটা অত্যাধিক হয়। 4 নম্বর যেটা, সেটা হলো কঠিন তরল পদার্থের তুলনায় গ্যাসের আপেক্ষিক আয়তন অনেক বেশি হয়। এই 4টা পয়েন্ট আপনি একটু মার্ক করে মনে রাখবেন, তাহলে আপনার সুবিধা হবে কি আপনি বিষয়টা সম্পর্কে আপনার তো বেসিকটা খুব স্ট্রং হয়ে গেল। তো যাই হোক, আমরা মোটামুটি গ্যাস সম্পর্কে একটু জানলাম। আমরা এরপরে গ্যাসের পরে আমরা সরাসরি আমাদের মূল যে বিষয় অর্থাৎ আমরা বয়েল এবং চার্লসের সূত্র সম্পর্কে আজকে একটু জানব। সেক্ষেত্রে আমরা এবার বয়েলের সূত্রে চলে যাই। তো প্রথমে একটু লক্ষ্য করি, আইরিশ বিজ্ঞানী রবার্ট বয়েল 1662 সালে
পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে লক্ষ্য করেন যে আসলে গ্যাসের চাপের উপর আয়তনের একটি প্রভাব আছে এবং এটা তার নাম অনুসারে এটাকে আমরা বয়েলের সূত্র নামে চিনি। আসলে সূত্রটা হলো স্থির তাপমাত্রায় নির্দিষ্ট বোরের যে কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ সংক্ষেপে যদি বলি, তাপমাত্রা যদি আমরা স্থির রাখি, যে কোনো গ্যাসের ক্ষেত্রে আপনি চাপ যত বেশি দিবেন তার আয়তন তত কমবে, বা চাপ যত কম দিবেন আয়তন তত বাড়বে। আপনি পাশের ডায়াগ্রামটা লক্ষ্য করেন যে আমরা এখানে তাপমাত্রাটাকে 300 রেখে চাপকে একটু বাড়াচ্ছি বা কমাচ্ছি, তখন দেখতেছেন আপনার এই সিলিন্ডারের আয়তন কমতেছে বা বাড়তেছে। তো এটা হলো বিপরীত রাশি। তো সুতরাং আমরা একটু মনে রাখবো, সেটা হবে কি, তাপমাত্রা স্থির থাকলে যে কোনো গ্যাসের ক্ষেত্রে তার আয়তন আর চাপ হবে পরস্পরের বিপরীত রাশি, অর্থাৎ আয়তন চাপের সবসময় কি ব্যস্তানুপাতিক হবে। তো এই হলো মোটামুটি বয়েলের সূত্র। আপনি যদি পাশের চিত্রটা বা আমার অ্যানিমেটেড যে চিত্রটা আছে সেটা একটু দেখেন, তাহলে আপনার একটু ভালো মনে থাকবে যে এখানে তাপমাত্রা স্থির রেখে আর চাপ আর আয়তনের কিরূপ পরিবর্তন হচ্ছে। এখন আমরা একটু দেখব বয়েলের সূত্রের ব্যাখ্যাটা কি। তো আমরা ধরলাম যে স্থির তাপমাত্রা টিতে যে কোনো একটা নির্দিষ্ট বোরের গ্যাসের উপর প্রযুক্ত চাপটা হয় পি এবং আয়তনটা হয় বি। তো আমরা সূত্র অনুযায়ী লিখতে পারি বি প্রপোর্শনাল টু 1/p। তো আমরা এখানে সমানুপাতিক চিহ্নটা যদি উঠাই দিই তাহলে এখানে একটা কনস্ট্যান্ট আসে কে। তো এখানে এটা হলো আসলে একটি সমানুপাতিক ধ্রুবক, যখন এখানে টি বা তাপমাত্রাটা স্থির থাকবে। তো এটাকে যদি আমরা একটু গুণ করি, সো কোনাগুনি গুণ করি, পি ইকুয়াল টু কে হয়, অর্থাৎ চাপ এবং আয়তন এই দুইটা রাশির গুণফল একটা ধ্রুব হবে। তো এটা হলো মূলত বয়েলের সূত্রের মূল প্রতিপাদ্য, অর্থাৎ যে কোনো গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা স্থির রাখলে চাপ এবং আয়তনের গুণফল সবসময় একটা ধ্রুবক বা একটা কনস্ট্যান্ট হবে। এখন আমরা একটু অ্যানালাইজ করার জন্য ধরলাম একটি নির্দিষ্ট বোর্ডে ওই গ্যাসের মধ্যে চাপটা ভিন্ন ভিন্ন, ধরলেন P1 P2 P3। তাহলে যদি চাপ ভিন্ন হয় তাহলে কিন্তু তার আয়তনটাও ভিন্ন হয়, যেমন তার আয়তনটা তখন হবে B1 B2 B3। তো আমরা যদি গাণিতিক ফর্মেট আকারে লিখি তাহলে সেটা কি হয়, যে PB ইকুয়াল টু P1 B1 সমান P2 B2 সমান P3 B3 ইকুয়াল টু কে কনস্ট্যান্ট, সবসময় ধ্রুব হবে। তো সুতরাং সেক্ষেত্রে আমরা এটা বুঝতে পারলাম যে বয়েলের সূত্রের গাণিতিক ফরম্যাটটা হবে P1 B1 সমান P2 B2 সমান P3 B3। আমরা এতক্ষণ বয়েলের সূত্র যেটা দেখলাম এবং তার যে ব্যাখ্যাটা পড়লাম, এখন এটা আসলে গ্রাফ দিয়ে কিভাবে ব্যাখ্যা করা যায়। তো গ্রাফ দিয়ে ব্যাখ্যা করার জন্য আপনারা আমার স্লাইডে একটা ডাটা দেখতে পাচ্ছেন, তো ওই ডাটাটার অনুপাতে গ্রাফটা কেমন হবে সেটা আমরা একটু ব্যাখ্যা করব। তো দেখি আসলে আমি এখানে কি লিখলাম। এখানে লিখলাম স্থির তাপমাত্রায় যদি কোনো পিস্টনযুক্ত সিলিন্ডারে W গ্রাম কোনো গ্যাসের আয়তন 1 অ্যাটমসফিয়ার চাপে 20 ml হয়, তাহলে চাপ বৃদ্ধির সাথে সাথে গ্যাসের আয়তন এমনভাবে বৃদ্ধি পায় যেন চাপ আর আয়তনের গুণফল ধ্রুবক হয় বা স্থির হয়। এখন আমরা যদি একটু চকটাকে খেয়াল করি, যে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এই যে পার্ট 7 পর্যন্ত দিলাম, এগুলো হলো বিভিন্ন রেজাল্ট। তো এখানে আমরা চাপটাকে প্রথমে 1 তারপর 1.5 গ্রাজুয়ালি আস্তে আস্তে বৃদ্ধি করলাম, তখন তার আমরা আয়তনটা একটু লক্ষ্য করব। দেখা যাচ্ছে এখানে প্রথমে যখন চাপ 1 ছিল তখন তার আয়তন 20, এখন আস্তে আস্তে কিন্তু আয়তন তারপর হলো 13.34 তারপর 10, অর্থাৎ আস্তে আস্তে কমে যাচ্ছে। এই দুইটাকে আমরা যখন গুণ করি, অর্থাৎ চাপ এবং আয়তনের গুণফল, তখন দেখা যায় সবগুলো কিন্তু একই নাম্বার 20 অর্থাৎ কনস্ট্যান্ট। তো এটার ভিত্তিতে আমরা গ্রাফটাকে একটু ড্রয়িং করব, আসলে গ্রাফগুলো কেমন হয়। তো সেক্ষেত্রে আশা করি বুঝতে পারছেন, এটা জাস্ট একটা আমরা রেজাল্টের জন্য আমরা অর্থাৎ গ্রাফের রেজাল্ট কেমন আসে সেটার জন্য করলাম। একটু আগে আমরা যে ডাটাটা দেখলাম সেই ডাটার অনুযায়ী আসলে সূত্রগুলো একটু আমরা যদি একটু অ্যাপ্লাই করি, অর্থাৎ বয়েলের সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে এখানে কি হয়। তো দেখা যাচ্ছে আপনারা এই গ্রাফে এখানে x অক্ষ বরাবর তার আয়তন এবং y অক্ষ বরাবর চাপ পি দেওয়া আছে।
ওই ডাটাটাকে যদি আমরা মানগুলো এখানে ইম্পোর্ট দিই তখন কিন্তু গ্রাফগুলো এরকম হয়। এখানে T1 হলো একটা তাপমাত্রা, অর্থাৎ একটা তাপমাত্রায় যখন দিবেন তখন দেখবে এভাবে গ্রাফটা আপনার বক্ররেখার মতো হয়ে যাবে। অর্থাৎ কারণ আমরা সূত্র অনুযায়ী যে আমরা চাপ বাড়ালে তার আয়তনটা কিন্তু কমে, এজন্য দেখেন আস্তে আস্তে আমরা যত চাপ বাড়িয়েছি তখন তার আয়তনটা আস্তে আস্তে কমতেছে। আপনি যখন ভিন্ন ভিন্ন তাপমাত্রায় কাজটা করবেন T1 T2 T3 তখন এই তিনটা রেখা আমরা পাবো। তো এখানে যে আমি লেখাটা লিখলাম সেটা একটু দেখতে পারেন। এখানে চক কাগজের এক্স অক্ষে চাপ পি এবং বিপরীত ওয়াই অক্ষে হচ্ছে আয়তন বি এর নিয়ে আমরা বসালে এই ধরনের বক্ররেখাগুলো পাবো। আবার এই যে বক্ররেখাগুলো পাই এই বক্ররেখাগুলোর কিন্তু একটা আলাদা নাম আছে, যেটাকে আমরা বলি সমতাপীয় রেখা। এবং এই যে প্রক্রিয়াটা এটাকে সমতাপীয় প্রক্রিয়াও বলা হয়, আইসোথার্মাল প্রসেস। কেননা কারণ এখানে তাপমাত্রা একই থাকে। তো সুতরাং তাপমাত্রার একই রেখে যদি আমরা বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লাই করি তাহলে এই ধরনের গ্রাফ আমরা পাবো। এখন আমরা সেই বয়লের সূত্রের অ্যাপ্লিকেশনে আরেকটা গ্রাফ, সেটা হলো এখানে স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন আমার গ্রাফটা হলো মূলত পি বনাম 1/b, অর্থাৎ আমরা শুধু চাপ এবং 1/b দুইটাকে যদি আমরা আলাদা চলক হিসাব করি কিন্তু পরস্পরের তারা সমানুপাতিক হয়। তো এই জন্য এখানে যে রেখাটা পাওয়া যায় রেখাটা আপনারা দেখতে পাচ্ছেন মূল বিন্দুগামী, অর্থাৎ এখানে আবার ও আছে, ও মূল বিন্দুগামী হয় এবং ভিন্ন ভিন্ন তাপমাত্রার পরিসরে, অর্থাৎ আপনি যদি T1 T2 T3 নেন তাহলে দেখা যায় এই তিন ধরনের আপনার রেখা পাওয়া যাবে, অর্থাৎ তিনটা রেখা পাওয়া যাবে এবং এই রেখাগুলো অবশ্যই মূল বিন্দুগামী হবে। তো মূল বিন্দুগামী যদি হয় যে আমরা যেটা জানি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হয় y = mx + c। তো এখানে m টা হয় তার ঢাল আর এখানে c হচ্ছে তার কনস্ট্যান্ট। তো আমরা এখানে p বনাম 1/b এর যখন লেখচিত্র অঙ্কন করব তখন তার ঢালটা নির্ণয় করলে সেই m টা আমরা এখানে বসাতে পারি। তো এটা মোটামুটি হলো বয়লের সূত্রের দ্বিতীয় গ্রাফ। তো আপনি একটু খেয়াল করবেন পরীক্ষায় যখন প্রশ্নগুলো আসবে গ্রাফটা কিসের কথা বলতেছে, এটাকে p বনাম b বলতেছে নাকি p বনাম 1/b বলতেছে। তো দুইটা গ্রাফের চিত্র কিন্তু দুই রকম, সুতরাং আমরা একটু খেয়াল করব, কারণ আপনি যদি একটু অন্যমনস্ক হন তখন দেখবে আপনার গ্রাফটা ভুল হয়ে যাবে। এখন আসি আমরা সর্বশেষ গ্রাফ। তো এখানে বয়লের সূত্রে পিবি বনাম পি যদি আমরা লেখচিত্রটা অঙ্কন করি, অর্থাৎ x অক্ষ বরাবর চাপ দিব এবং y অক্ষ বরাবর পিবি অর্থাৎ তাদের গুণফলটা, তখন কিন্তু ভিন্ন ভিন্ন তাপমাত্রায় আমরা যে রেখাগুলো পাবো ওই রেখাগুলো কিন্তু পি এর সমান্তরাল হবে, অর্থাৎ x অক্ষের সমান্তরাল হবে। কারণ আপনারা একটু আগে ওই আবার চার্টে দেখছেন যে পিবিটা কিন্তু 20 ছিল, তো যে জন্য আমরা পিবি এর বারবার কিন্তু মান পরিবর্তনের কোনো সুযোগ নেই, ওই একটা মানে আমাকে ফিক্সড রাখতে হয়। তো সুতরাং আপনি যদি ভিন্ন ভিন্ন চাপ বৃদ্ধি করেন তাহলে এই ক্ষেত্রেও কিন্তু পিবি এর মানটা স্থির থাকে বা ধ্রুব থাকে। তো যে কারণে প্রতিবারই কিন্তু আমরা এই সমান্তরাল সরলরেখা পাবো, অর্থাৎ ভিন্ন ভিন্ন তাপমাত্রাতে। তো সুতরাং এই তিনটা গ্রাফ আপনারা আশা করি বুঝতে পারছেন। তারপরেও যদি সমস্যা হয় আপনারা আমাকে জানান, আমি প্রয়োজনে অন্য ভিডিওতে সেটা আবার একটু আলোচনা করে দিব। তো যাই হোক আমরা একটু মনে রাখলাম যে বয়লের সূত্রে মূলত গ্রাফগুলো তিনটা গ্রাফ হয়, একটা হলো পি বনাম বি, আর দ্বিতীয় গ্রাফ হয় বি বনাম 1/p, অথবা এটা পি বনাম 1/b বিও করা যায়। তারপর আছে পিবি বনাম পি। তো এই তিনটা গ্রাফ আমরা একটু দেখলাম, আমরা এরপরে লেসনে চলে যাই। সেক্ষেত্রে আমরা এবার একটা ম্যাথমেটিক্যাল টার্ম দেখব, সেটা হলো বয়লের সূত্রের সাহায্যে আমরা কিভাবে সমস্যার সমাধান করতে পারি। তো এখানে একটা আমি প্রশ্ন লিখলাম, প্রশ্নটা আপনারা একটু দেখেন। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.5 অ্যাটমসফিয়ার চাপে নির্দিষ্ট বোরের কোনো গ্যাসের আয়তন 75 সেন্টিমিটার কিউব।
তাপমাত্রা স্থিরকে চাপ পরিবর্তন করাতে গ্যাসের আয়তন বৃদ্ধি পেয়ে 100 সেন্টিমিটার কিউব হয়। তাহলে চাপের পরিবর্তন হিসাব করেন। তো এই ধরনের ম্যাথমেটিক্যাল টার্মগুলো খুব সহজ, কারণ আপনি একটু খেয়াল করবেন এখানে আপনার দুইটা চাপ, একটা হলো চাপ দেওয়া আছে যেটা আমরা প্রাথমিক চাপ বলি P1 1.5 অ্যাটমসফিয়ার, এবং একটা তাপমাত্রা 25, এটা কিন্তু পরিবর্তন করা হয় না। যেহেতু তাপমাত্রা পরিবর্তন করা হয় নাই, তাহলে অবশ্যই বয়লের সূত্র হবে। তারপর দুইটা গ্যাসের আয়তন পাবেন, একটা প্রাথমিক আয়তন 75 সেন্টিমিটার কিউব, আর একটা হলো পরিবর্তিত আয়তন 100 সেন্টিমিটার কিউব। তো এগুলো প্রথমে আমরা যে কাজটা করি গাণিতিক সমস্যা সমাধান করার সময়, প্রথমে আমরা ডান পাশের মানগুলো একটু লিখে রাখি। তো এই জন্য আমি এখানে লিখলাম P1 B1 B2 এবং P2 সমান হোয়াট। তো আমরা অ্যাপ্লিকেশনের জন্য যে কাজটা করব সেটা হলো বয়লের সূত্র, P1 B1 সমান P2 B2। এখান থেকে আমরা P2 এর মানটা বের করলাম। তো P2 সমান P1 B1 ডিভাইডেড বাই B2। আপনি মানগুলো এখানে বসান, দেখবে 1.125 অ্যাটমসফিয়ার আসে। তো আমরা আগের চাপটা ছিল 1.5, তো এখানে বলা হয়েছে আসলে চাপের পরিবর্তন, তো সুতরাং আমাকে বিয়োগফলটা বের করতে হবে। যে জন্য আমি এখানে বিয়োগ করলাম 1.5 থেকে 1.125, তো আমার বিয়োগফলটা আসলো 0.375। তো সেক্ষেত্রে আপনাদের সুবিধাতে আমি এখানে আরো একটা ম্যাথ লিখলাম। দেখেন 300 কেলভিন তাপমাত্রায় একটি কাচের মার্বেল সহ নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 200 সেন্টিমিটার কিউব হয়। এখানে একটু লক্ষ্য করবেন গ্যাসের আয়তন কিন্তু তার মধ্যে কিন্তু মার্বেল আছে, তো সুতরাং কিন্তু একটু ভাবার বিষয়, তাপমাত্রা স্থিরকে চাপটা যখন দ্বিগুণ করা হবে তখন গ্যাসের আয়তন হয় 165 সেন্টিমিটার। তো সুতরাং মার্বেলের আয়তন কত? তো এই ক্ষেত্রে আপনাকে আমি বলি, আপনি প্রথমে মার্বেলের আয়তনটাকে ধরে নেবেন। ধরলাম মার্বেলের আয়তনটা হচ্ছে x, কারণ আমরা মূল চাপটা বা মূল আয়তনটা যদি আমরা বের করতে চাই, তাহলে এই ক্ষেত্রে কিন্তু মার্বেলেরটা বাদ দিতে হবে। এই জন্য আমরা প্রথমে মার্বেলের আয়তনটা ধরে নিলাম। তো এখানে দেখেন প্রাথমিক চাপ P1 ধরলাম, এবং পরিবর্তিত চাপ বা শেষ চাপ যেটা, সেটাও P2 2P1, কারণ এটা দ্বিগুণ। আর মার্বেল সহ প্রাথমিক আয়তন B1 সমান 200 সেন্টিমিটার কিউব, মার্বেল সহ। আবার যদি আমরা মার্বেল ছাড়া লিখেন তাহলে এখানে কিন্তু 200 মাইনাস x লিখতে হবে। তারপর মার্বেল সহ শেষ আয়তন B2 হয় 125 সেন্টিমিটার কিউব। তো সুতরাং আমরা যে বয়লের সূত্র P1 B1 সমান P2 B2, এখানে যদি আমরা মানগুলো বসাই, যে আপনি এখানে মানগুলো বসাবেন, যে P1 B1 এর জায়গায় আমরা লিখতেছি B1 মাইনাস x, অর্থাৎ মার্বেলের আয়তনটা বাদ দেওয়া। তাহলে P2 ইনটু হচ্ছে B2 মাইনাস x, মানে হচ্ছে ওই মার্বেলের আয়তনটা বাদ দেওয়া। তো বাদ দেওয়ার পরেই আপনারা দেখবেন খুব ইজিলি x এর মানটা চলে আসে। আমার এখানে x এর মানটা আসলো 50 সেন্টিমিটার কিউব, অর্থাৎ মার্বেলের আয়তন হয় 50 সেন্টিমিটার কিউব। তো এভাবে আপনি মূলত বয়লের সূত্র অ্যাপ্লিকেশন করতে পারেন। সেক্ষেত্রে আমি বয়লের সূত্র সম্পর্কিত কিছু ম্যাথ এর আগে আলোচনা করলাম, আপনারা একটু আগে দেখতে পেলেন। এখন আপনাদের সুবিধাতে আমি এখানে কিছু হোমওয়ার্ক রাখলাম। আপনারা যদি এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন আমি 3টা লিখলাম, এই 3টা যদি প্র্যাকটিস করেন তাহলে আপনার অনেক বেশি ভালো হবে, যে আপনি আসলে বয়লের সূত্র সম্পর্কিত যদি কোনো ম্যাথ পরীক্ষা আসে ইজিলি অ্যান্সার করতে পারবেন। তবে আরেকটা কথা আমি একটু এখানে অ্যাড করি, সেটা হলো শুধু পরীক্ষা কেন্দ্রিক না, আপনি যখন কোনো অ্যাডমিশন টেস্ট দিবেন তখন দেখা যায় কিন্তু এই ধরনের ম্যাথগুলো থাকে, অর্থাৎ এগুলো একটু এদিক সেদিক করে বা একটু চেঞ্জ করে এই সূত্রগুলো অ্যাপ্লাই আমরা কিছু ম্যাথ দেখি। তো সুতরাং আপনি যদি এই 3টা ম্যাথ দেখেন তাহলে আপনার কিছুটাও হলেও ভালো হবে, যে আপনি যে প্রিপারেশন সেটা অনেক বেশি স্ট্রং হবে। তো যাই হোক, সেক্ষেত্রে আপনারা এখানে আমি যে 3টা ম্যাথ লিখলাম, আপনারা এই 3টা ম্যাথ একটু বাসায় করার চেষ্টা করবেন। ভিডিওটাকে একটু পজ দিয়ে প্রশ্নটা আপনারা লিখে নেবেন, এবং প্রত্যেকটা প্রশ্নে আপনি এখানে অ্যান্সার দেওয়া আছে। অ্যান্সার দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আপনি যে ম্যাথটা করবেন সেটা হলো কি হলো না সেটার জন্য আসলে মূলত ওই অ্যান্সার দেওয়া। তো যাই হোক, বয়লের সূত্র আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা নেক্সট আমাদের আলোচনায় চলে যাই। এখন আমি যেটা আলোচনা করব সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, আপনার চার্লসের সূত্র। তো চার্লসের সূত্রটা মূলত 1787 সনের দিকে বিজ্ঞানী জ্যাকুইস আলেকজান্ডার চার্লস, পরবর্তীকালে 1801 সনে জন ডাল্টন, 1802 সালে বিজ্ঞানী গ্যাল লুসাক স্থির চাপে গ্যাসের আয়তনের উপর তাপমাত্রার প্রভাব সম্পর্কিত একটা সূত্র প্রদান করেন, যা চার্লসের সূত্র নামে পরিচিত।
এখন আমরা সূত্রটা একটু কি দেখি। সূত্রটা হলো স্থির চাপে নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বা হ্রাসের ফলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তনের 1/273 ভাগ হারে বৃদ্ধি বা হ্রাস পাবে। এটা হলো চার্লসের প্রাথমিক সূত্রের প্রাথমিক অংশ, অর্থাৎ উনি প্রথমে এই কথাটাই বলেন। তো এখানে আমি যদি সহজ কথায় বলি, সেটা হচ্ছে এই সূত্রে আপনি চাপ স্থির থাকবে, অর্থাৎ চাপ যদি স্থির থাকে আয়তন এবং তাপমাত্রা হবে পরস্পরের সমানুপাতিক। অর্থাৎ চাপ স্থির রেখে যে কোনো গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করলে তার আয়তনটা বৃদ্ধি পাবে, তাপমাত্রা হ্রাস করলে তার আয়তনটা হ্রাস পাবে। এখন একটু আমরা চার্লসের সূত্রের ব্যাখ্যাতে যাই। ধরলাম স্থির চাপে কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বি নট আর টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন বিটি হয়। তাহলে মূল সূত্র যে আমরা যেটা লিখতে পারি বিটি সমান বি নট প্লাস T/273 ইন্টু বি নট। এখন ওই তাপমাত্রা যদি আপনি পরিবর্তন করেন, ধরলাম আমি একটা তাপমাত্রা ধরলাম T1, তো আমরা পরিবর্তন করলে তার আয়তনটাও B1 হবে, আর তাপমাত্রা যদি T2 হয় তার আয়তনটাও B2 হবে। এই দুইটা মান আমরা প্রথম সমীকরণে বসাবো। বসালে আমরা B1 এর জন্য একটা সমীকরণ এবং B2 এর জন্য একটা সমীকরণ পাবো। খুব ইজি সমীকরণগুলো, B1 = B0 plus T1/273 into B0। এখন এটাকে আপনি একটু হিসাব করেন, তাহলে B1 এর একটা সমীকরণ এবং B2 এর একটা সমীকরণ। এখন এখানে আমরা স্মল টিটাকে 273 এর সাথে যোগ করলে আমরা T1 পাই, অর্থাৎ পরম তাপমাত্রা পাই। এখন এই দুইটা সমীকরণকে আমরা একটু ভাগ করি, B1/B2, তাহলে আমরা মূলত এই ধরনের একটা ফরম্যাট পাবো, B1/B2 সমান T1/T2। এখন যেহেতু একাধিক আয়তন একাধিক তাপমাত্রা, এটাকে আমরা যদি মূল সূত্রতে নিয়ে আসি, B/T সমান K হয়। এখন আপনি যদি গুণ করেন B সমান KT হয়, তো সুতরাং K যদি K এবং সমান চিহ্নের পরিবর্তে আপনি সমানুপাতিক চিহ্ন বসাতে পারেন। তো এখান থেকে খুব একটা সামারি করা যায়, সেটা হলো চাপ স্থির রেখে যে কোনো গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করলে তার আয়তনও বৃদ্ধি পাবে, অর্থাৎ B প্রপোর্শনাল টু T। এটাই মূলত চার্লসের সূত্রের ব্যাখ্যা। আমরা এতক্ষণ চার্লসের সূত্রের বিবৃতি ও ব্যাখ্যা দেখলাম। এখন আমরা একটু গ্রাফে চলে আসি, অর্থাৎ লেখচিত্র দিয়ে কিভাবে চার্লসের সূত্রকে ব্যাখ্যা করবে। তো এই ধরনের গ্রাফের ক্ষেত্রে আপনাকে সবসময় কিন্তু মূল সূত্রটা জানতে হয়, কারণ এই মূল সূত্র যদি আমার জানা না থাকে আমরা কখনো এই ব্যাখ্যাগুলো করতে পারি না। তো এখানে যেটা আমরা জানি, চাপ যখন স্থির থাকে তখন কিন্তু আয়তন এবং তাপমাত্রা দুইটাই কিন্তু সমানুপাতিক। অর্থাৎ আমরা যদি তাপমাত্রা বৃদ্ধি করি আয়তনটা কিন্তু কমে যায়, বা তাপমাত্রা যদি হ্রাস করি আয়তনটা হ্রাস পায়, যেহেতু পরস্পরের সমানুপাতিক রাশি। তো এই ক্ষেত্রে আমরা বিভিন্ন চাপে যদি কিছু মান অ্যাপ্লাই করি, তখন দেখা যাবে রেখাগুলো হবে মূল বিন্দুগামী। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে P1 এর জন্য একটা রেখা, P2 এর জন্য একটা রেখা, P3 এর জন্য একটা রেখা, আবার P4 এর জন্য একটা রেখা। এখন এই রেখাগুলো হবে মূল বিন্দুগামী, যেটা আপনি বয়লের সূত্র দেখলেন। তো সুতরাং মূল বিন্দুগামী যদি হয়, তাহলে আমরা যেটা সমীকরণ মেনটেন করি y = mx + c। এখানে mটা হলো ঢাল, আমরা ঢালটা মনে রাখবো, কারণ আপনার অনেক সময় ম্যাথমেটিক্যাল টার্মের মধ্যে ঢালের মানটা বের করতে বলে। তো সুতরাং আমরা এটা সর্বশেষ মনে রাখবো যে চাপ যদি স্থির থাকে তখন আয়তন এবং তাপমাত্রা সব সময় কিন্তু সমানুপাতিক হবে। এখন আমরা লেখচিত্রের সাহায্যে চার্লসের সূত্রের যে ব্যাখ্যা তার দ্বিতীয় গ্রাফটা দেখি। এখানে x অক্ষ বরাবর P চাপ এবং y অক্ষ বরাবর B/T নেওয়া হয়েছে। এখন এই দুইটা রাশির সাপেক্ষে আমরা যদি লেখচিত্র অঙ্কন করি, তখন আমরা দেখব এখানে মূলত P এর সমান্তরাল রেখা পাওয়া যায়, এবং আপনি যদি একাধিক মানের জন্য কাজ করেন তখন এইরকম অনেকগুলো রেখা পাবেন, কিন্তু রেখাগুলো অবশ্যই P এর সমান্তরাল হবে। কেন সমান্তরাল হয়? কারণ এখানে আমরা যেটা খুব ইজিলি যেটা জানি B/T, অর্থাৎ এই মানটা কিন্তু কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ নির্দিষ্ট হয়, তো যে জন্য রেখাটা সমান্তরাল হয়। এখন আপনি যতবার চাপ বাড়াবেন কিন্তু B/T এর মানটা
একই থাকে, তো যে জন্য রেখাটা সমান্তরাল হয়। এখন এই ধরনের লেখচিত্র অঙ্কন করার ফলে আমরা যে রেখাটা পেলাম, এই রেখাটার একটা আলাদা নাম আছে, আমরা বলি সমপ্রেষ রেখা বা সমচাপীয় রেখা। কারণ এই আইসোবেরিক কার্ভ, আইসোবেরিক এটা একটা গ্রিক শব্দ, যার আইসো শব্দের অর্থ হলো সম এবং বার শব্দ হলো চাপ, এবং এই প্রক্রিয়াটাকে বলা হয়, অর্থাৎ স্থির চাপে যেহেতু আমরা এই প্রক্রিয়াটা শেষ করি, এই জন্য এই প্রক্রিয়াটার নাম দেওয়া হয়েছে সমচাপ বা সমপ্রেষ প্রক্রিয়া। অনেকে আবার সমচাপীয় প্রক্রিয়াও বলে থাকে, একই কথা। আমরা এতক্ষণ চালচা সূত্র এবং তার কিছু গ্রাফ দেখলাম। এখন আমরা দেখব কিছু গাণিতিক সমস্যা। তো সেক্ষেত্রে তোমাদের সুবিধাতে আমি এখানে একটা গাণিতিক সমস্যা লিখলাম, তোমরা সেটা দেখতে পারো। 100 গ্রাম অক্সিজেন গ্যাস 770 মিলিমিটার পারদ চাপে 298 কেলভিন তাপমাত্রায় 20 ডেসিমিটার কিউব আয়তনের একটি পাত্রে সংরক্ষিত আছে। একই চাপে সম্পূর্ণ গ্যাসকে 30 ডেসিমিটার কিউব আয়তনের ভিন্ন একটি পাত্রে স্থানান্তরিত করা হলো। নতুন পাত্রে গ্যাসের আয়তন নির্ণয় করো। এই ধরনের ম্যাথমেটিক্যাল টার্মে তোমরা একটু খেয়াল করবে, এখানে আসলে কোনটা স্থির, আমি এখানে দেখতে পাচ্ছি চাপ স্থির, তো সুতরাং এটা অবশ্যই চার্লসের সূত্র হবে। তো চার্লসের সূত্রের যে কাজটা আমরা করব, মূল সূত্রটা হলো v1/t1 সমান v2/t2। তো এই ক্ষেত্রে আমরা যেইগুলো মান দেওয়া আছে, যেন t1, b1 এবং b2, এই মানগুলো প্রথমে লিখে নিলাম। তারপর আমরা t2 এর মানটা বের করব। তো t2 এর মান যদি বের করি, t1/b2 ডিভাইডেড বাই b1, তো দেখা যাচ্ছে আমরা যদি একটু হিসাব করি, মানটা চলে আসে 174 ডিগ্রি সেলসিয়াস। তো এভাবে মূলত আমরা এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবো। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা এর পরের স্লাইডে চলে যাই। শিক্ষার্থীরা, আমরা এবার দেখব চার্লসের সূত্রের অ্যাপ্লিকেশনে আমি কিছু ম্যাথ এর আগে আলোচনা করলাম। এখন এই চার্লসের সূত্রের ম্যাথ সম্পর্কে আরো ভালো ধারণার জন্য বা ভালো প্র্যাকটিসের জন্য আপনাদের সুবিধার্থে আমি 3টা ম্যাথ এখানে দিলাম। আপনারা ভিডিওটাকে থামিয়ে এই 3টা ম্যাথ লিখে আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে চার্লসের সূত্রের যে গাণিতিক সমস্যাগুলো পরীক্ষায় থাকে সেগুলো সলভ করতে পারবেন। এছাড়াও আরেকটা কথা বলি, যদি আপনি অ্যাডমিশন টেস্টে মুখোমুখি হন, তো ওখানেও এই ছোট ছোট ম্যাথগুলো থাকে, যেগুলো আমরা এমসিকিউ আকারে দেখি। তো এই ক্ষেত্রে আপনার প্র্যাকটিসটাই সবচেয়ে বেশি কাজ দেবে। আপনি যদি নিয়মিতভাবে এই প্র্যাকটিসটা ঠিক রাখেন, অর্থাৎ আমি যে কাজগুলো দিচ্ছি এগুলো যদি করেন, তো আপনার অনেক বেশি উপকার হবে। তো আমি চাইবো সকল শিক্ষার্থীরা, এতে আমি এখানে প্রত্যেকটা ম্যাথের আবার অ্যান্সারটাও দিয়ে দিলাম, অর্থাৎ আপনি করার পরে সেটা মিলল কিনা দেখতে পাবেন। তো 3টা ম্যাথ করলে অনেকটা আপনার আয়ত্তে চলে আসবে। আপনি চাইলে বইয়ে আরো অনেক ম্যাথ আছে, আপনি প্র্যাকটিস করতে পারেন। এরপরেও যদি আপনাদের আরো কোনো সমস্যা, নতুন কোনো সমস্যা হয়, তাহলে সেটা আমাকে জানাবে, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, প্রিয় শিক্ষার্থী, আমরা শেষের দিকে চলে আসলাম। তো আজকের যে আলোচনা ছিল বা আজকের যে আমার অনলাইন ক্লাস রসায়ন দ্বিতীয় পত্রের এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির পার্ট 2, অর্থাৎ আমি আজকে আলোচনা করলাম বয়লের সূত্র এবং চার্লসের সূত্র। তো এবং সম্পূর্ণ প্যাকেজটাকে নিয়ে আসার চেষ্টা করছি আজকে। তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে। আশা করি মোটামুটি ভালোই লাগবে। তো কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করি ভালো কিছু নিয়ে আসার। তো তো শেষ করার আগে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলি, বর্তমান যে দেশের পরিস্থিতি, অর্থাৎ কোভিড-19 যে ভাইরাসের কারণে আমরা খুব চিন্তিত এবং
খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এটা থেকে আমরা যাতে সবাই ফিরে আসতে পারি, এই জন্য সবাই দোয়া করবেন। তো পরিশেষে সবাই ভালো থাকবেন, এবং আমার এই ভিডিও যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। স্টে হোম অ্যান্ড স্টে সেফ।